দেদারসে বিক্রি হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ। 1 বছরে বিক্রি ৩,৫০০ কোটি টাকার। অপ্রয়োজনে খাওয়ায় বাড়ছে মৃত্যু ঝুঁকি। পদ্মা সেতুর রেল প্রকল্পে ত্রুটি সমাধানে জাজিরা প্রান্তে বাড়ছে পাইল। মাওয়া প্রান্তেও নকশায় পরিবর্তন, সায় দিল সেতু কর্তৃপক্ষ। ১ জুলাই থেকে বন্ধ হচ্ছে অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেট। নিবন্ধনের সুযোগ পাবেন গ্রাহকরা, জানালেন বিটিআরসি চেয়ারম্যান। এবং 10 বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড নিয়ে সপ্তাহ পার করল ঢাকা স্টক এক্সচেঞ্জ। বাজার মূলধনে যোগ হয়েছে প্রায় 22,000 কোটি টাকা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। মাত্র 1 বছরে শুধু গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি হয়েছে 3,500 কোটি টাকা। মানসিক স্বস্তি, ফার্মেসির বিক্রেতার পরামর্শ এবং কোনো ক্ষেত্রে চিকিৎসকেদের ঢালাও প্রেসক্রিপশনের কারণেও বাড়ছে বিপুল বিক্রি। বিনা কারণে দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিকের ওষুধ রক্তের স্বল্পতা, হাড় ক্ষয় থেকে শুরু করে কোনো ক্ষেত্রে মৃত্যুও ঘটাতে পারে বলে মত বিশেষজ্ঞদের। নুরুল ইসলামের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। 15 বছর যাবৎ গ্যাস্ট্রিকের ওষুধ খাই, বিরিয়ানি পোলাও খাইলাম, তখন হয়তো মাঝে মধ্যে খাই। চিকিৎসকের পরামর্শ নেওয়া মনে করি না। ডাক্তার আমি চেঞ্জ করছি, সব ডাক্তার একই বলছে গ্যাস্ট্রিক খাইতে হবে। সুস্থ কিংবা অসুস্থ যাই হোক, গ্যাস্ট্রিকের ওষুধ খেতে অন্তত চিকিৎসকের কাছে যেতে চান না রোগীরা। ওষুধ বিক্রেতারা বলছেন প্রতিদিনের মোট বিক্রি হওয়া ওষুধের অন্তত 20%ই গ্যাস্ট্রিকের। ডাক্তার যদি নাও লেখা দেয় তারপরও নিজের থেকে চেয়ে গ্যাস্ট্রিকের ওষুধটা নেওয়া যায়, বলে যে আমাদের গ্যাস্ট্রিকটা একটু বেশি। এমন কোনো প্রেসক্রিপশন পাওয়া যায় না যে গ্যাস্ট্রিকের ওষুধ নাই। জরিপ বলছে 2019-এর জুলাই থেকে 2020-এর জুন পর্যন্ত দেশে গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি হয়েছে 3,500 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন বিক্রি হওয়া ওষুধের অর্ধেকই মানুষ খাচ্ছে অপ্রয়োজনে। বাড়ছে মৃত্যু ঝুঁকিও। রক্তশূন্যতা দেখা দেয়, স্বল্প আঘাতে হাড় ভেঙে যায়, বৃহদান্ত্রের মধ্যে এক ধরনের জীবাণু বাসা বাঁধে, তাতে রক্ত আমাশা হয় এবং তাতে কখনো দ্রুত অগ্রগতি ঘটে। সেটা থেকে রেয়ারলি মৃত্যু হতে পারে। স্টমাকের পলিপ হয়, এই স্টমাকের পলিপ বা এই আমাদের অন্ত্রের মধ্যে যে কোনো জায়গায় যে পলিপ থাকে সেটা কিন্তু আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিই, কারণ এই পলিপগুলো বড় হলে এগুলো থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। সুনির্দিষ্ট গবেষণা না থাকলেও বিশেষজ্ঞদের ধারণা দেশের অন্তত 70 থেকে 80% প্রেসক্রিপশনে গ্যাস্ট্রিকের ওষুধ লিখছেন চিকিৎসকরা। যথার্থ পর্যবেক্ষণ ছাড়া রোগীকে ঢালাওভাবে গ্যাস্ট্রিকের ওষুধ না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান বিশেষজ্ঞদের। সাধারণভাবে যদি রোগীর গ্যাস্ট্রিকের উপসর্গ যদি না থাকে তাহলে আমরা কোনো গ্যাস্ট্রিকের ওষুধ দেবই না। কিন্তু উপসর্গ থাকলে এটাও ঠিক যে আমাদের দেখতে হবে এন্ডোস্কোপি করা, এইচ পাইলোরির পরীক্ষা করা, এই পরীক্ষার রিপোর্টগুলোকে ইন্টারপ্রিট করার জন্য সমধিক বিজ্ঞ যদি মনে না করি তাহলে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে রেফার করতে হবে। ব্যথার ওষুধ খেলেই গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে, এই ধারণা সবার ক্ষেত্রে সঠিক নয় বলেও মনে করেন বিশেষজ্ঞরা। যার পাকস্থলী ভালো আছে বা আলসার রোগ নেই তারা স্বল্প মেয়াদে অর্থাৎ 1-1.5 সপ্তাহ পর্যন্ত গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়াই ব্যথার ওষুধ খেতে পারবেন। 2টা কমছে না তো 4টা খায়, বা 20 মিলিগ্রাম কমছে না 30-40 মিলিগ্রাম খায়, 40-এ কমছে না তো 80 মিলিগ্রাম খায়। আমরা অনেক রোগী দেখছি যে 160 মিলিগ্রামও খাচ্ছে। তো এটা তো কোনোভাবে যৌক্তিক না বা বৈজ্ঞানিকও না। ইসোমিপ্রাজল, ওমিপ্রাজল সহ প্রায় প্রতিটি ব্র্যান্ডের গ্যাস্ট্রিকের একটি ওষুধের খুচরা মূল্য 5 টাকা থেকে 10 টাকা পর্যন্ত। বছরের পর বছর অপ্রয়োজনে এবং অভ্যাসবশত গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে দেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ শারীরিক ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছে বলে মনে করছেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। অবশেষে পদ্মা সেতুর রেলের ত্রুটির সমাধান আসতে শুরু করেছে। বাড়ছে পাইল বাড়িয়ে দিয়ে রিডিজাইন করে সমস্যা সমাধান হয়েছে জাজিরা প্রান্তে। আর মাওয়া প্রান্তে খুঁটি উঠে যাওয়ায় ডিজাইনে পরিবর্তন আনা হবে। সেতু কর্তৃপক্ষ রেল প্রকল্পের এমন সমাধানে সম্মত হয়েছে। গত 14 সেপ্টেম্বর পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের হেডরুম উচ্চতার ত্রুটি প্রকাশ পায়। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। সম্ভাবনার পদ্মা সেতু আগের নকশায় দেশের সড়ক পথের হেডরুমের ক্ষেত্রে হরাইজন্টাল 15 মিটার ও ভার্টিক্যাল 5.7 মিটার পরিমাপকে স্ট্যান্ডার্ড মানা হলেও পদ্মা সেতুর রেল প্রকল্পে তা মানা হয়নি। এতে সেতুতে ট্রাক, কাভার্ড ভ্যান ও দ্বিতল বাস প্রবেশ করতে পারবে না আশঙ্কায় পদ্মা সেতু কর্তৃপক্ষ রেল প্রকল্পের কাজে আপত্তি দেয়।
প্রায় 6 মাস পর পদ্মা সেতুর রেল লাইন প্রকল্পের ত্রুটির সমাধান বেরিয়েছে। সংকটের সহজ সমাধানে খুশি পদ্মাপাড়ের মানুষ। পদ্মা সেতুর এই রেলের সমস্যার সমাধানের জন্য অলরেডি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে যে হস্তক্ষেপ করা হয়েছে, আমি মনে করি এটা যুগোপযোগী একটা সমাধান। আমাদের যে আর্থিক ব্যয়, সময়ের ব্যয়, দুটোটাই আমরা মুক্তি পেয়েছি। এই কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বাঙালি হিসেবে গর্বিত যে আমি সরাসরি পদ্মা সেতুতে কাজ করতে পারতেছি। কর্মকর্তারা বলছেন, বিশেষজ্ঞদের পরামর্শে রেল প্রকল্পের খুঁটিতে পাইল বাড়িয়ে দিয়ে এই সমাধান বের করা হয়েছে। জাজিরা প্রান্তে খুঁটি তৈরি না হয় সমাধানে এই প্রান্তে খুঁটি না ভেঙেই প্রয়োজনীয় উচ্চতা ও প্রস্থ বাড়ানো হয়েছে। তবে মাওয়া প্রান্তে খুঁটি তৈরি হয়ে যাওয়ায় এটি সমাধান আনতে ডিজাইনে পরিবর্তন আনা হচ্ছে। আমরা একটা পাইল বাড়িয়ে এটা ওনাদের যে রিকোয়ারমেন্ট সেটা করে দিয়েছি। ওনারা যে রিকোয়ারমেন্ট দিয়েছেন তো হরাইজন্টাল ক্লিয়ারেন্স, ভার্টিক্যাল ক্লিয়ারেন্স সেটা মেনটেন করে আমরা একটা প্রস্তাব দিচ্ছি। মূল পদ্মা সেতুর ভিতরে 6.15 কিলোমিটার দীর্ঘ সেতু ও রেল লাইন নির্মাণ কাজ করছে সেতু কর্তৃপক্ষ। এর বাইরে সেতুর দুই পারে সংযোগ সড়কে ওঠানামার ক্ষেত্রে এই ত্রুটি দেখা দিয়েছিল। পদ্মা সেতুর উপরতলায় 4 লেনের 22 মিটার প্রস্থ থাকলেও নিচতলায় 4.5 মিটারে 2 লেনের ট্রেন লাইন থাকবে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। 1 জুলাই থেকে সব অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেট বন্ধের প্রক্রিয়া শুরু করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। তবে বর্তমানে যেসব অবৈধ হ্যান্ডসেটে সংযোগ চালু আছে সেগুলো নিবন্ধনের সুযোগ পাবে বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান। রাজধানীর রমনায় বিটিআরসি কার্যালয়ে টেলিকম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় করোনাকালে মোবাইল অপারেটরদের নিম্নমানের সেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। অবৈধ মোবাইল সেট বন্ধ ও বৈধ সেটের নিবন্ধনে গেল বছরের ডিসেম্বরে দেশীয় প্রতিষ্ঠান সিনেসিস আইটির সাথে চুক্তি করে বিটিআরসি। চুক্তি অনুযায়ী 120 কার্য দিবসের মধ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR সিস্টেম চালু করতে হবে সিনেসিসকে। দেশে প্রতি বছর প্রায় 3 কোটি হ্যান্ডসেট আমদানি হয়, যার মধ্যে অবৈধ পথে আসে 35%, যার বাজার মূল্য প্রায় 4000 কোটি টাকা। বৃহস্পতিবারের মতবিনিময় সভায় কবে নাগাদ অবৈধ ও নকল হ্যান্ডসেট বন্ধ হচ্ছে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বিটিআরসি জানায় 1 জুলাই থেকেই কার্যকর হবে NEIR সিস্টেমটি। যে সেটগুলো যার হাতে আছে তাদেরকে আমরা ডিস্টার্ব না করে এই কাজটি করতে চাই। যেগুলো নতুন করে আসবে, যারা এখন যে সেটগুলো যার হাতে আছে সেগুলোকে আমরা ইনকর্পোরেট করে নেব, তাদেরকে সেই ইনকর্পোরেট করার জন্য সুযোগ দেব। বাট নতুন যেগুলো আসবে সেগুলো অবশ্যই রেজিস্টার্ড হয়ে আমাদের রেকর্ডে থাকতে হবে। করোনাকালে দেশে মোবাইল ইন্টারনেটের ব্যবহার বেড়েছে, তবে বাড়েনি গ্রাহক সেবার মান। এ অবস্থায় অপারেটরদের জবাবদিহিতার আওতায় আনতে সারা দেশে অপারেটরদের সেবার মান যাচাই বাছাই করছে বিটিআরসি। জরিপের তথ্যের ভিত্তিতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় বিটিআরসি। আমরা একটা সার্ভিস ক্রয় করেছি, যেটা আমরা আগামী 6 মাস যাবত সারা বাংলাদেশে প্রায় 12,000 কিলোমিটার আমরা ড্রাইভ টেস্ট পরিচালনা করি। 6 মাস ব্যাপী এটা করা হবে এবং আশা করা যায় এখান থেকে আমরা প্রতি মাসে যে ফিডব্যাকটা পাবো সেই অনুযায়ী আমরা আবার মোবাইল কোম্পানিগুলোকে তাদের যে ফিডব্যাক অনুযায়ী তাদেরকে সার্ভিস লেভেলটা ইমপ্রুভ করার জন্য বলতে পারবো। নানা চ্যালেঞ্জ থাকলেও 2023 সালের মধ্যেই 5G সেবা চালুর ব্যাপারে আশা প্রকাশ করেন বিটিআরসির চেয়ারম্যান। এর জন্য তরঙ্গ বরাদ্দ ও গাইডলাইনের কাজ চলছে বলেও জানান তিনি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 10 বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড নিয়ে সপ্তাহ পার করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। সপ্তাহ ব্যবধানে ডিএসইএক্স সূচকে 220 পয়েন্টের পাশাপাশি বেড়েছে অন্যান্য সূচকও। গেল সপ্তাহে ডিএসইর বাজার মূলধনে যুক্ত হয়েছে প্রায় 22,000 কোটি টাকা। হরিপদ সাহার রিপোর্ট। চাঙ্গা পুঁজিবাজার বলতে যা বোঝায় গত সপ্তাহে যেন তারই দেখা মিলল ঢাকা স্টক এক্সচেঞ্জে। বছরের শুরুর দিকেই প্রথম কার্যদিবস রোববারই লেনদেন ছাড়ায় 1900 কোটি টাকা, আর প্রধান সূচক ডিএসইএক্সে যোগ হয় 216 পয়েন্ট। পরদিন সোমবার এ সূচকে আরও 34 পয়েন্ট যোগ হওয়ার পাশাপাশি লেনদেন হয় 2193 কোটি টাকা। মঙ্গলবার ডিএসইএক্স 43 পয়েন্ট হারালেও লেনদেনে রেকর্ড গড়ে দেশের প্রধান পুঁজিবাজার। গত 10 বছরের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয় 2546 কোটি টাকা। বুধবার লেনদেন ছাড়ায় 1500 কোটি, আর শেষ কার্যদিবস বৃহস্পতিবার হাতবদল হয় 1708 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। সপ্তাহ ব্যবধানে দৈনিক গড় লেনদেন 72% বেড়ে দাঁড়িয়েছে 1990 কোটি টাকায়। গত সপ্তাহে সরিয়া সূচক ডিএসইএস বেড়েছে 23 পয়েন্ট, আর বাছাই সূচক ডিএসই 30-তে যোগ হয়েছে 84 পয়েন্ট। গত সপ্তাহে দরবারের শীর্ষ 5 প্রতিষ্ঠান ছিল রবি আজিয়াটা, জিবিবি পাওয়ার, অ্যাক্টিভ ফাইন, বে লিজিং এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স। অন্যদিকে দাম হারানো শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, দেশ গার্মেন্টস, শাইনপুকুর সিরামিক্স, সোনালী আঁশ এবং ফাইন ফুডস।
সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৩৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২১৫টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত আছে ৩৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। গেল সপ্তাহে ৪.৯২% বেড়ে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৪,৭০,২৭০ কোটি টাকায়। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময়ের বাণিজ্য। রাজধানীর পাইকারি বাজারে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত কমেছে ছোট বড় মাছের দাম। সরবরাহ বেশি থাকলেও ক্রেতা সংকটে দাম পড়ে যাচ্ছে বলে জানান বিক্রেতারা। তবে সরবরাহ কম থাকায় দাম চড়া ইলিশের। সোয়ারীঘাট ঘুরে এসে কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বুড়িগঙ্গা পারে সোয়ারীঘাট, ঐতিহ্যবাহী আড়তে ক্রেতা বিক্রেতা সমাগমে আগের মতো নেই জৌলুস। এ বাজারে মাছ আসে চাঁদপুর, বরিশাল, ভোলা ও হাতিয়া অঞ্চল থেকে। সরবরাহ তুলনামূলক বেশি থাকলেও ক্রেতা সংকট চরমে বলে জানান বিক্রেতারা। বাজারে পাঙ্গাস ১২০, রুই ১৫০ থেকে ২৫০, কাতলা ২২০, চিতল ৫০০, বড় সাইজের বোয়াল ও আইর বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৬০০ টাকায়। দাম কমেছে কেজিতে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত। রুই মাছ ২.৫ কেজি ৩ কেজি ওজনের বিক্রি হইতেছে ২৫০, ৩০০। কাতল মাছ ৩.৫ কেজিটা ৩০০, ২৫০। মাছ কম, আমদানি কম, মাছের বাজার ভালো না, বেচতে পারে না। এদিকে কেজিতে ১ থেকে ১৫০ টাকা বেড়েছে ইলিশের দাম। সরবরাহ সংকটের কথা জানান পাইকার ও ক্রেতারা। ইলিশ বেচতেছি ৮৫০, ৮০০, ৭৫০। আগে এগুলা অত ৮০০ ছিল। আজকে অনেক চড়া, কেজিতে ৫০-১০০ টাকা বাড়ছে। শুক্রবারে আয়েশি ক্রেতারা বড় মাছের দোকানে ভিড় করলেও ছোট মাছ কেনাতেও কমতি নেই। সরবরাহ বেশি থাকায় ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমে পাঁচ মিশালি মাছ ৪০০ থেকে ৫৫০, টাকি পুঁটি ১০০ টাকা, কই ১২০ টাকা, শিং মাছ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৪০০ টাকায়। এখন মাছের দাম নাই, দাম কম, ঠিক আছে। মাছের বাজার পাইতেছি না আগের মতো, দাম কম। কিন্তু ওদিক দিয়ে বেশি দিয়া আর এখানে ব্যস্ত কম দিয়া। বাজার ভাই আগের মতন একটু ভালো না, কারণ অর্থনীতি দায়িত্ব হইলে বাজার মাছের দাম একটু কম। যেমন যে মাছ চাপলা মাছ বেচতাম ২০০ টাকা কেজি, অনেক বেচন লাগে ১০০ টাকা কেজি। শীতে খাল, বিল ও নদীর পানি কমে আসায় ধীরে ধীরে কমবে মাছের সরবরাহ, দামও বাড়বে বলে জানান ব্যবসায়ীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, দামও পড়তি। প্রকারভেদে প্রতি কেজিতে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত কমেছে সবজির দর। এ নিয়ে ক্রেতাদের মধ্যে সন্তুষ্টি থাকলেও উৎপাদনের খরচ না ওঠায় ক্ষুব্ধ কৃষক। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে রিপোর্ট। ছুটির দিনে হাকডাকি মুখর টাঙ্গাইল শহরের পার্ক বাজার। প্রান্তিক কৃষকদের উৎপাদিত টাটকা সবজি কিনতে ভিড় করেন দূর দূরান্ত থেকে আসা ক্রেতারা। শীতের সবজিতে ভরপুর বাজার, পাওয়া যাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন সহ নানা ধরনের সবজি। দামও রয়েছে ক্রেতাদের নাগালে। প্রকারভেদে সবজির দাম কমেছে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত। এতে স্বস্তিতে রয়েছেন সাধারণ ক্রেতারা। ফুলকপি কিনছি, পাতাকপি কিনছি, সবকিছুরই দাম কম, একটু স্বস্তিতে আছে আর কি। যেটা আগে ৩০ টাকা বা ৫০ টাকা, এখন ১৫ টাকা, ২০ টাকা, ৩০ টাকা এরকম পাওয়া যাচ্ছে। তবে লাভ তো দূরে থাক, উৎপাদনের খরচটুকু তুলতে না পেরে ক্ষোভ জানিয়েছেন কৃষকেরা। কফি তো নিবারছে না, ১০ টাকা করে কফির দাম, তাই ৬ টাকা ৭ টাকা। ফসলের টাকা উঠেছে না, আর লাভ কি করবো? পোলাপান মূলা তুলছি, খুব খাটনি গেছে, সেই হিসাবে মূলার দাম আমরা পাচ্ছি না। এদিকে পাইকারি বাজারের নানা সমস্যার কথা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কমিটির সদস্যরা। এদের রাস্তাঘাটের সমস্যা, তারপর আপনার ড্রেনের সমস্যা, দূর দূর থেকে মেলা লোকজন আসে, বাজার টাজার করে নেয়, মনে করেন মাল নিতে পারে না, গাড়ি ঘোড়ার অসুবিধা। টাঙ্গাইলে পার্ক বাজারে ১৫০০-এর বেশি দোকান রয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। পেঁয়াজ আমদানিতে ৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর চালের আমদানি শুল্ক ২৫% থেকে কমিয়ে ১০% করা হয়েছে। বৃহস্পতিবার এই নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। প্রজ্ঞাপনে বলা হয়, পেঁয়াজ আমদানিতে ৫% নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ হলেও চাল আমদানিতে বিদ্যমান ২৫% শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর আগে গেল সেপ্টেম্বরের মাঝামাঝি ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিলে ঢাকাসহ দেশের সব বাজারে বাড়তে থাকে এই নিত্যপণ্যের দাম। সে সময় অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানি সহজ করতে এই আমদানি শুল্ক তুলে নেওয়া হয়েছিল। এবার আবার তা আরোপ করা হলো। ভর্তুকি দিয়ে ৫% সরকারি পাটকল চালাতে চায় না সরকার, বরং ৯৫% বেসরকারি মিলে সুদিন ফেরাবে পাটের, এমন ধারণা বস্ত্র ও পাটমন্ত্রীর। পাট বীজে স্বনির্ভর হওয়ার কৌশল নির্ধারণে কৃষি মন্ত্রণালয়ে আয়োজিত সভায় পাট সচিব জানান, খোদ ভারতীয় প্রশাসনই জানিয়েছে ভারতীয় পাট বীজের বড় অংশই নিম্নমানের। জুবাইর ফাসালের রিপোর্ট।
বলা হয় স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে শিল্প খাতের গোড়াপত্তনই হয়েছিল পাটকলগুলোর মাধ্যমে। সুদিন হারিয়েছে বহু আগেই। সবশেষ ২৬টি পাটকল বন্ধ করে দিয়ে এ খাত থেকে একরকম মুখ ফিরিয়েই নিয়েছে সরকার। কিন্তু কলের চাকা বন্ধ হলেও থামেনি আলোচনা। সচিবালয়ে কৃষি মন্ত্রণালয় আয়োজিত এক সভায় পাট বীজে স্বনির্ভরতা অর্জন, বহুমুখী পাটপণ্য উৎপাদন সহ বিশাল সব সম্ভাবনার স্বপ্ন দেখাচ্ছিলেন সরকারের ২ মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিন্তু এত সব সম্ভাবনার পরও কেন বন্ধ হলো পাটকল? প্রশ্ন ছিল বস্ত্র ও পাট মন্ত্রীর কাছে। সরকারি পাটকলের শেয়ার হলো 5% আর প্রাইভেট মিলের শেয়ার 95%। তো 5%-এর জন্য আপনি ওই এত ভর্তুকি দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। সরকারের লক্ষ্য আগামী 5 বছরের মধ্যেই শূন্যে নামবে পাট বীজ আমদানি। পাট সচিব জানান, নিজেদের দুর্বলতা কাটাতে পারলে যা সম্ভব 3 বছরেই। আর লক্ষ্য অর্জনে প্রকল্পের নামে অর্থের অপচয় চান না কৃষিমন্ত্রী। সমন্বয় করলে এই 3 বছরেই সম্ভব স্যার। ওখানে যে টেক্সটাইল সচিবের উনি বললেন যে আপনারা যে পাটের বীজ আনেন আমাদের ওখান থেকে বেসরকারি, ওই বীজের মান ভালো না। এত বেশি টাকার দরকার হয় না। বিদ্যুৎ মন্ত্রণালয়ে একটা প্রজেক্ট হয়, সেখানে কম্পিউটার কিনতেই 100 কোটি টাকার একটা লাইন আইটেম থাকে। আর কৃষি মন্ত্রণালয়ের প্রজেক্ট, পাট মন্ত্রণালয়ের প্রজেক্ট, ওই পুরা প্রজেক্টের জন্য 100 কোটি 150 কোটি টাকা আমাদের চাহিদা থাকে। 300 কোটি টাকা খরচে 2025-26 অর্থ বছরের মধ্যেই 4,500 মেট্রিক টন পাট বীজ উৎপাদন করার প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করেছে 2 মন্ত্রণালয়। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। কৃষিকাজে মেশিনের সহযোগী বিভিন্ন যন্ত্র দেশে তৈরি করতে বিদেশি কোম্পানির সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সেমিনারে একথা বলেন তিনি। অনুষ্ঠানে দেশের প্রকৌশলীদের আরও দক্ষতা ও জবাবদিহিতার সাথে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। কৃষিকে যান্ত্রিকীকরণে এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক গবেষণাও জরুরি বলে জানান প্রকৌশলীরা। আগামী দিনে কৃষির উন্নয়নে উৎপাদন ব্যয় কমানো, সময় সীমিতকরণ, অপচয় রোধ করতে কৃষিকে যান্ত্রিকরণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ৩,০০০ কোটি টাকার অঙ্কের একটি প্রকল্প নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজধানীতে দেশে কৃষি খাতে যান্ত্রিকরণের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এক সেমিনার আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর কৃষি প্রকৌশল বিভাগ। প্রকৌশলীরা জানান, কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে জোর দিতে হবে প্রাতিষ্ঠানিক গবেষণায়। ফলন বৃদ্ধি হয় এবং সাথে সাথে শস্যের নিবিড়তা বৃদ্ধি পায়। এই সুদের কার্যক্রম আমাদের অবশ্যই করা উচিত। আমাদের কাছে চিন্তার বিষয় হলো ভাবনাগুলো আসলে যে আগামীতে আমরা কোথায় যেতে হবে। এক হলো যে এই যে মেশিন সুইটেবিলিটি এবং আমাদের কৃষকদেরকে সব ধরনের সলিউশন যদি না হয়, আমাদের এই কম্বাইনের আমরা পরাস্ত কর ভাঙা আছে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, উৎপাদন শুধু নয়, বিভিন্ন প্রক্রিয়াতেও যেতে হবে কৃষিবিদদের। কৃষির উন্নয়ন ও সমৃদ্ধির জন্য প্রকৌশলীদের দায়বদ্ধতার সাথে কাজ করতে হবে। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে মেশিনারিজ উৎপাদনের কথাও জানান মন্ত্রী। কৃষি বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বা বুয়েটে যারা আপনার প্রশিক্ষণ দিচ্ছেন, এই প্রশিক্ষণগুলো একদম আমাদের সমস্যা ভিত্তিক হতে হবে। কিছুদিন আগে, বোধহয় 2 মাস আগে হবে, ইয়ানমার কোম্পানির চিফ এক্সিকিউটিভ, তার সাথে আমি টেলিফোনে কথা বলেছি। ওনারাই কথা বলতে চেয়েছিলেন, আমিও কথা বলতে চেয়েছিলাম। আমি তাদেরকে অনুরোধ করেছি যে আপনারা বাংলাদেশে ইয়ানমারের মেশিনের ইন্ডাস্ট্রি করেন, এখানে প্ল্যান করেন। তারা আমাকে মোটামুটি কথা দিয়েছে যে বাংলাদেশে তারা অন্তত মেইন ইঞ্জিন না হলেও স্পেয়ার পার্টস এবং বড় বড় পার্টগুলো এখানে করবে এবং এখানে অ্যাসেম্বলি একটা ফ্যাক্টরি তারা করবে। অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রধানদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কৃষিবিদদের দায়িত্ব দেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন কৃষি প্রকৌশল নেতারা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ব্যবসায় প্রয়োজনীয় নীতির সহায়তা দিতে বাণিজ্য মন্ত্রণালয় নেতৃত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন মন্ত্রী টিপু মুনশি। গতকাল সচিবালয়ে আমদানি রপ্তানি নিয়ন্ত্রক অধিদপ্তরের সাথে সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ে সেবার সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি বলেন, অনলাইন ব্যাংকিং সেবা ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে ভূমিকা রাখবে। আমাদের মিনিস্ট্রি অফ কমার্স সবসময় নেতৃত্ব দিতে চায় ব্যবসা বাণিজ্যের অগ্রাধিকার কিভাবে হবে, কিভাবে ইজি হবে। আমরা আমাদের বিশেষ কিছু আইন পাশ করেছি। এখন অনলাইনের মাধ্যমে এই ব্যাংকিং চালু হলে পরেও সেই ইজ অফ ডুইং বিজনেসের ক্ষেত্রেও আমরা একটুখানি আগাতে পারবো। মানুষের সুবিধা হবে, পথে ঘাটে বেরোতে হবে না, রাস্তার উপরে জ্যাম হবে না, ঘরে বসেই কাজ করতে পারবে, অনেক জটিলতা থেকে তারা বেরিয়ে আসতে পারবে। চট্টগ্রামে 400 ইটভাটার মধ্যে 330টি অবৈধ, মাত্র 70টির বৈধ কাগজপত্র আছে।
পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইটভাটা নিয়ন্ত্রণ আইন থাকলেও তোয়াক্কা করছেন না কোনো মালিক। ধ্বংস করা হচ্ছে ফসলি জমি, কাঠ পুড়িয়ে উজাড় করা হচ্ছে বন। অবশেষে হাইকোর্টের এক আদেশে শুরু হয় ইটভাটা উচ্ছেদ অভিযান। শফিকুল আলমের প্রতিবেদন। ইটভাটার চিমনির ধোঁয়া মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই ইটভাটা নিয়ন্ত্রণ আইনে বলা আছে বসতির 1 কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা নির্মাণ করা যাবে না। অথচ নিয়মনীতির তোয়াক্কা না করে রাউজানে বসতি ও স্কুলের 100 মিটারের মধ্যে নির্মাণ করা হয়েছে ইটভাটা। তোয়াক্কা করেনি মসজিদকেও। এসব অনিয়মের বিরুদ্ধে নানা সংস্থা বাধা দিলেও আমলে নেয়নি প্রশাসন। তবে হাইকোর্টের এক রিট আদেশে ঘুম ভাঙে পরিবেশ অধিদপ্তরের। কোনো রিট মামলা পেন্ডিং নেই ইটভাটা সংক্রান্ত, এবং এখানে নতুন অর্ডার হচ্ছে যে ইটভাটার বিরুদ্ধে যে বন্ধ করে দেওয়ার বিষয়ে, সেই জন্য এগুলো চলতেছে। উত্তর ও দক্ষিণ চট্টগ্রামে গড়ে তোলা হয়েছে ৩৩০টির বেশি অবৈধ ইটভাটা, যাদের পরিবেশের কোনো ছাড়পত্র নেই। কৃষিজমি থেকে 1 কিলোমিটার, টিলা ও বনাঞ্চল থেকে 2 কিলোমিটারের মধ্যে ইটভাটা আইনে বাধা, কিন্তু মানছে না কেউ। কাঠ পুড়িয়ে উজাড় করা হচ্ছে বনাঞ্চল। পরিবেশ মন্ত্রণালয়ের যে নির্দেশনা আছে যে 2025 সালের পরে সরকারি কোনো কাজে আর ইট ব্যবহার করা হবে না এবং ব্লকের দিকে চলে যেতে হবে, এবং ব্লককে আমরা এখন বেশি উৎসাহিত করছি। সীমাবদ্ধতার কারণে অভিযান চালাতে না পারলেও জনবল বাড়িয়ে আদালতের আদেশের পর নতুন করে আবার শুরু হয়েছে অভিযান। লাইসেন্স নেই, তার পরিবেশগত ছাড়পত্র নেই, তারপর বনাঞ্চল কেটে উজাড় করে তারা আপনার এখানে ইটভাটা করেছে, যার ফলে আমরা এই ইটভাটাগুলোকে অবৈধ জেনেই আমরা এগুলো উচ্ছেদ করছি। নরওয়ে ভিত্তিক এক গবেষণায় দেখা যায় ইটভাটায় বছরে 20 লাখ টন কাঠ পোড়ানো হয়, আর বছরে জমি হারাচ্ছে 1%, যার 17% ইটভাটার কারণে। আর বায়ু দূষণের জন্য ইটভাটাকে 58% দায়ী করা হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। অবশেষে সাভারের হেমায়তপুরের হরিণ ধরার চামড়া শিল্পনগরীতে সরিয়ে নেওয়া ট্যানারি মালিকদের জন্য বিশেষ সুবিধার কথা জানালো বাংলাদেশ ব্যাংক। এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক ঋণ পরিশোধে অন্য খেলাপি ব্যবসায়ীদের মতো মাত্র 2% অর্থ ডাউন পেমেন্ট দিয়ে 10 বছরের জন্য ঋণ পুনর্গঠন, পুনর্তফসিল বা এক্সিট সুবিধা নেওয়া যাবে। এজন্য আগ্রহী ব্যবসায়ীরা আবেদন করতে পারবেন এ বছরের 31 মার্চ পর্যন্ত। কোনো প্রতিষ্ঠান নির্ধারিত 6টি মাসিক কিস্তি বা 2টি 3 মাসের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে এই সুবিধা বাতিল হবে। শীতের তীব্রতা কমায় নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারে দর্শনার্থীরা ভিড় করছেন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার এমআর রকি। চলে যাচ্ছি তার কাছে। রকি। ধন্যবাদ সাদিয়া। আপনাকে একটু জানিয়ে রাখি, এই পাল আমলের কিন্তু অনন্য নিদর্শন এই ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার। 710 থেকে 770 থেকে 810 খ্রিস্টাব্দের মধ্যে এই অনন্য নিদর্শনটি দ্বিতীয় ধর্মপাল রাজা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ঐতিহাসিকভাবে কিন্তু এই বৌদ্ধবিহারটি অত্যন্ত গুরুত্ব বহন করে, এবং এখানে কিন্তু দর্শকদের প্রথম দিকে করোনা পরবর্তী পর কিন্তু দর্শক বেড়েছে, এবং শীতের কারণে কিছুটা দর্শক আস্তে আস্তে কমে যাচ্ছিল। তো পরবর্তী আবহাওয়া কিছুটা উন্নতি হওয়ার কারণে কিন্তু এখন বিপুল পরিমাণ দর্শনার্থী আমরা এখানে লক্ষ্য করছিলাম, এবং এখানে কিন্তু নতুন করে কিছু অবকাঠামো স্ট্রাকচার তৈরি করা হয়েছে। এ কারণে এটা আরো দর্শক বান্ধব এবং জনপ্রিয় হয়েছে, এবং এটাকে কিন্তু আগামীতে আরো ঢেলে সাজানোর জন্য ব্যাপক পরিকল্পনা নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং ট্যুরিজম বোর্ড। আমাদের কাছে রয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী জাভেদ আহমেদ। জাভেদ আহমেদ স্যারের কাছে একটু জানতে চাইবো, স্যার, আগামীতে এই দর্শক প্রিয় করার জন্য এবং এখানকার আরো কি কি উন্নয়নের জন্য আপনারা পদক্ষেপ নিতে যাচ্ছেন? আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই বুদ্ধিস্ট সার্কিট, নেপাল, ইন্ডিয়া এবং বাংলাদেশ যে কয়টা বুদ্ধিস্ট হেরিটেজকে নিয়ে সার্কিট তৈরি হয়েছে, তার মধ্যে এটা একটা অন্যতম। এর একটা আন্তর্জাতিকতা আছে, আন্তর্জাতিক গুরুত্ব সম্পন্ন একটা টুরিস্ট স্পট। তো এখানে আমরা আসলে খালি দেশি পর্যটক নয়, বিদেশি পর্যটকদেরকেও আপনারা এখানে আকৃষ্ট করবার চেষ্টা করছি বিভিন্ন মাধ্যমে, এবং আশেপাশে যে জনগোষ্ঠী রয়েছে এই জনগোষ্ঠীকে আসলে পর্যটন বান্ধব করবার একটা পরিকল্পনা আমাদের আছে। আমরা আজকে এখানে এসেছি ট্যুরিজম বেসড, আমাদের যে কি বলে এটা কমিউনিটি বেসড ট্যুরিজম, এটাকে আরো বিকশিত করবার জন্যই আজকে আমাদের এখানে আসা। এবং আমরা আপনাদেরকে জানাতে চাই যে গত বছর প্যান্ডেমিকের পূর্বে
এই স্পটে প্রায় 10 লক্ষ মানুষ 10 লক্ষ পর্যটক এই স্পটটাকে ভিজিট করে গেছে এবং উল্লেখযোগ্য সংখ্যক জাপানি পর্যটক এখানটায় এসে থাকে। তারপরে কোরিয়া। ধন্যবাদ স্যারকে। উনি বলছিলেন এখানে আগামীতে কিন্তু অবকাঠামোগত বিভিন্ন পর্যটন দর্শক বান্ধব করার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য তিনি তার পরিকল্পনার কথা জানাচ্ছিলেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, প্রত্ন নিদর্শনের এই বৌদ্ধ বিহারটি কিন্তু 770 থেকে 810 খ্রিস্টাব্দের পরবর্তীতে কিন্তু নানা পাল আমলের নিদর্শন ঐতিহাসিকদের কাছে যেমন গুরুত্ব, অন্যদিকে গবেষকদের কাছেও কিন্তু তাৎপর্যপূর্ণ এই পাহাড়পুর বৌদ্ধ বিহার। নওগাঁ থেকে যুক্ত ছিলেন রিপোর্টার MR রকি। বিশ্বের শীর্ষ ধনী হলেন টেসলা ও স্পেস এক্স প্রতিষ্ঠাতা এলন মাস্ক। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় 18,500 কোটি ডলার। গত বছরের শীর্ষ ধনী ব্যক্তি অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে সরিয়ে এ স্থান দখলে নিলেন এলন মাস্ক। 2017 সাল থেকে এতদিন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ছিলেন মার্কিন অনলাইন জায়ান্ট অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার মোট সম্পদ ছিল 18,400 কোটি ডলার। 2020 সালের শুরুতেই সেই স্থান দখল করলেন মহাকাশ নিয়ে স্বপ্ন দেখা এলন মাস্ক। জেফ বেজোসকে পেছনে ফেলে এখন তার সম্পদের পরিমাণ 18,500 কোটি ডলার। অথচ মাত্র 1.5 বছর আগে টেসলার শেয়ারের দাম কমায় লোকসান গুনতে হয়েছিল মাস্ককে। কিন্তু গত বছর টেসলার শেয়ারের দাম অনেক বেড়ে যায়। 2020 সালের শুরুর দিকে মাস্কের মোট সম্পদের পরিমাণ ছিল 2,700 কোটি ডলার। স্থান পেয়েছিলেন শীর্ষ 50 ধনীর তালিকায়। জুলাই মাসে ওয়ারেন বাফেটকে সরিয়ে বিশ্বের 7ম শীর্ষ ধনী ব্যক্তির স্থান করে নেন মাস্ক। এরপর মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসকে সরিয়ে হন বিশ্বের 2য় শীর্ষ ধনী ব্যক্তি। সবশেষ টেক্কা দিলেন জেফ বেজোসকে। এ খবর প্রকাশের পর বেড়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্সের শেয়ারের দাম। এর আগে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ছিলেন অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার চলতি বছরের শুরুতেই বাজার মূল্য দাঁড়িয়েছে 70,000 কোটি ডলার। এ মূল্য টয়োটা, ফোক্সওয়াগন, হুন্দাই, জেনারেল মোটরস আর ফোর্ডের সামগ্রিক বাজার মূল্যের সমান। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। নিজেদের বিরুদ্ধে আসা অভিযোগের প্রেক্ষিতে মার্কিন সরকারকে 250 কোটি ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। দুটি ভয়াবহ বিমান দুর্ঘটনার প্রায় 2 বছর পর আকাশে উড্ডয়নের অনুমতি পায় বোয়িংয়ের 737 মাক্স মডেলের বিমান। এরপর বোয়িংয়ের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগ অভিযোগ আনে আকাশে উড্ডয়নের বিষয়ে সব তথ্য সরকারকে দেয়নি বোয়িং। অভিযোগ স্বীকার করে ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে বোয়িং কর্তৃপক্ষ। জরিমানার মধ্যে 177 কোটি ডলার দেয়া হবে ওই বিমানের যাত্রীদের, 50 কোটি ডলার দেয়া হবে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যাত্রীর পরিবারের সদস্যদের। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। দেদারসে বিক্রি হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ। 1 বছরে বিক্রি 3,500 কোটি টাকার। অপ্রয়োজনে খাওয়ায় বাড়ছে মৃত্যু ঝুঁকি। পদ্মা সেতু রেল প্রকল্পে ত্রুটি সমাধানে জাজিরা প্রান্তে বাড়ছে পাইল, মাওয়া প্রান্তেও নকশায় পরিবর্তন, সায় দিল সেতু কর্তৃপক্ষ। এবং 10 বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড নিয়ে সপ্তাহ পার করল ঢাকা স্টক এক্সচেঞ্জ। বাজার মূলধনে যোগ হয়েছে প্রায় 22,000 কোটি টাকা। এ ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।